দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জা পুচা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্নান। আমাদের আজকের আলোচনার বিষয় মুখোমুখি মহিউদ্দিন। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের বা চিনতে? মহিউদ্দিন আহমেদ বুলবুল প্রচুর লেখা দেখেছেন আপনারা পত্রপত্রিকায়। অনেকগুলো বই বেরিয়েছে তার। ছাত্র জীবন শেষ করেছেন 73-74-এ, লেখালেখি শুরু করেছেন 72-এ। তখন দৈনিক জনকণ্ঠে কাজ করতেন। ছাত্র রাজনীতির সঙ্গে কিছু কিছু যুক্ত ছিলেন, কিন্তু স্বাধীনতার পরে আর সেই যুক্ততা থাকেনি। তখন সম্পূর্ণভাবেই লেখালেখিতে নিয়োগ করেছেন। সেই থেকে এ পর্যন্ত অনর্গল লিখে যাচ্ছেন। কতগুলো বই লিখেছেন তিনি সেটা হয়তো বলা যাবে অনেক কিছু করেই, কিন্তু আমার কাছে কয়েকটা বই আছে, আপনাদের দেখাবো আমি। সিরাজ শিকদার ও সর্বহারার রাজনীতি, লাল সন্ত্রাস আছে। প্রতিনায়ক সিরাজুল আলম খান লিখেছেন জাসদের উত্থান পতন, অস্থির সময়ের রাজনীতি। এছাড়া লিখেছেন উপন্যাস জামায়াতে ইসলামী, উত্থান বিপর্যয় পুনরুত্থান, বেলা অবেলা, বিএনপির সময় অসময়, আওয়ামী লীগ, যুদ্ধদিনের কথা। এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল, 1/11, অপারেশন ভারতীয় হাই কমিশন, ইতিহাসের বাঁক বদল, 71 ও 75, 71-এ মুজিব, 1971, ভারতের বাংলাদেশ যুদ্ধ, হাসিনা, রাজনীতির মাওলানা। হাসিনা একটা বই, রাজনীতির মাওলানা একটা। কতগুলো হলো দর্শক মণ্ডলী? বাংলাদেশে এমনিতেই রাজনীতির মধ্যে জ্ঞান চর্চার বিষয় খুব কম, গবেষণা তো নাই। আমরা অনেক কিছু জানি যা হয়তো সত্য নয়, যা অর্ধসত্য, অথবা সত্যের কাছাকাছি গিয়ে বাঁকিয়ে অন্যদিকে চলে যাই। অথচ রাজনীতির সবচেয়ে বেশি সত্য জানবার কথা, সবচেয়ে বেশি সত্য অনুসন্ধান করবার কথা। আর সেই জন্যে যদি রাজনীতিবিদ নিজে সত্য কথা বলেন, তিনি যদি লেখেন তার জীবনের ঘটে যাওয়া ঘটনা, সত্য ঘটনা, অথবা যদি এরকম মানুষ থাকেন যারা রাজনীতির উপরে লিখেছেন অ্যাবসলিউটলি, মানে বিশেষ করে গবেষণাধর্মী। ইউরোপ আমেরিকাতে এইরকম অনেক গবেষকের লেখা পাওয়া যায়, যেগুলো পড়লে একটা দেশের ইতিহাস পড়া যায়। একটা বই পড়ে হয়তো একটা দেশ চেনা যায়। কিন্তু আমাদের দেশে একসময় ছিলেন বদরুদ্দীন আহমেদ, কামরুদ্দিন আহমেদ, একসময় ছিলেন যারা লিখেছেন। কিন্তু বর্তমান সময়ে হিসাব যদি করেন, আমি যতগুলো বই একসাথে এখানে আপনাদের সামনে হাজির করলাম, এতগুলো বই রাজনীতির উপরে বাংলাদেশে আর কেউ লিখেছেন কিনা আমার জানা নেই। দর্শক, পরিচয় করিয়ে দিই। আজকের পর্বের আলোচনায় যিনি উপস্থিত আছেন, লেখক কলামিস্ট মহিউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটা ভূমিকা দিলাম আপনার জন্য, যদি আমি মনে করি আপনার জন্য ভূমিকা দেওয়ার দরকার লাগে না। মানে ইতিমধ্যেই ধরেন আমি ব্যক্তিগতভাবে আপনার যেগুলো বই পড়তে পেরেছি, আমি অন্যদের সাথে কথাবার্তা বলেছি। দেশের প্রতিষ্ঠিত পরিচিত যে সমস্ত দল আছে, যে সমস্ত রাজনীতিবিদ আছে, তাদের সম্পর্কে খুবই ইনডেপথ অ্যানালিসিস করে যারা যারা লিখছেন, তাদের মধ্যে আপনি অন্যতম। একটু বলবেন মানে এই নেশাটা কীরকম করে হলো? আপনার সাথে আমি আগে একটু সাপ্লিমেন্ট করি। আমার লেখালেখি নিয়ে অনেকেই বলেন আমি আধা উপন্যাস, এটা ভুল করেছি উপন্যাসধর্মী। দর্শক। আরেকটা জিনিস দেখাই, শেখ মহিউদ্দিন আহমদ লিখেছেন, সব মাফ করবেন, মহিউদ্দিন আহমদ লিখেছেন শেখ মুজিবের লাল ঘোড়া, একটা উপন্যাস। এটা আবার পড়া হয়নি, আজকেই দেখলাম। জি, এটাই বলতে চাচ্ছিলাম। তো যেটা হলো, আমরা তো ছাত্র জীবনে যাদের বই পড়ে বেড়ে উঠেছি, এই রাজনীতির ইতিহাস সংক্রান্ত বই আমাদের এই অঞ্চলের লেখকদের মধ্যে মোটামুটি বলবো যে আবুল মনসুর আহমদ আর কামরুদ্দিন আহমদ। তারপরে গবেষণা বই, ধর্মী বইয়ের পথিকৃৎ হিসাবে আমরা জানি বদরুদ্দিন উমর,
বিশেষ করে তার ভাষা আন্দোলন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এই যে বই 3টা ভলিউম এবং আরও কতগুলো বই এইভাবে। কিন্তু তারপরে আমরা একটা দেখি, মানে একটা শূন্যতা। তা আমি তো পত্রপত্রিকায় লেখালেখি করতাম, তারপরে এক সময়ে মনে হলো যে লেখালেখি করি। প্রকাশকদের কাছ থেকেও একটা চাহিদা ছিল, আপনি ভালো স্লোগান দিতে পারতেন, দিতাম এক সময়। আমি শুনেছি। হ্যাঁ, স্লোগান দিতাম এক সময়। তো ছাত্র জীবনে অ্যাক্টিভিস্ট ছিলাম কিছুদিন। সেই সময়ে আমরা তো আসলে 69-এর আন্দোলনের প্রজন্ম এবং তারপরে মুক্তিযুদ্ধ, তো সেখান থেকে আমরা এসেছি। তো সুতরাং ওই সময়টা আমি এখনো বলি যে আমাদের দেশের ইতিহাস যদি আমরা আলোচনা করি, সবচাইতে বড় ঘটনা কোনটা? এখন যে 71 দেখে নাই, তার কাছে 71 বড় মনে হবে না, তার কাছে 90 মনে হবে। যে 24 দেখেছে তার কাছে 24 বড় মনে হবে, যে সে হয়তো 90ও দেখে নাই। কিন্তু আমরা যারা 66, 69, 71, 75, 90, 24 সবই দেখেছি, তাহলে আমরা একটা তুলনামূলক আলোচনা এবং বিশ্লেষণ করতে পারি। আমার কাছে যেন মনে হয়েছে যে এই দেশের জনগোষ্ঠীর একটা বিশাল রকমের মনোজাগতিক পরিবর্তন হয়েছে 69-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে। এবং 69-এর গণ আন্দোলনে কিন্তু আমাদের স্বাধীনতার বীজটা বপন করা হয়ে গেছে। তারপরে তো 71-এর যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো স্বাধীনতার স্লোগান 69-এ দিয়েছি। আমরা যখন বলি তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, তার মানেটা কি? আমার ঠিকানাটা কোথায়? পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত যে অঞ্চলটি, এটাই হচ্ছে আমার দেশ। এই ভাবনাটা তো 69-এর। তারপর আসলো জয় বাংলা স্লোগান, এটা আমাদের জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান। এইভাবে আমাদের শুরুটা। কিন্তু আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের পরে, আমি এখানে আপনি একটু ইয়ে করি, ঠিক বাধা দিচ্ছি। আমি বলছি যে ধরেন আমি আপনার যে কটা বই পড়তে পেরেছি, আমি সরি আমি আপনার সব বই পড়তে পারি নাই, অত ভালো করেও পড়ি নাই, মানে যত মনোযোগ দিয়ে এইসব বই পড়া উচিত অতটা আমি করতে পারিনি। কিন্তু তারপরেও বাংলাদেশ বলেন কি জানি পৃথিবীর ইতিহাসে এরকম হয় কিনা, ইতিহাস বিকৃত হয়ে যায়। আমাদের দেশেই ধরেন মুক্তিযুদ্ধের ঘোষক কে, এই বিতর্ক শেষ হচ্ছে না। আমাদের দেশের যদি তারও আগে যান, আসলে ভারত বিভক্ত হলো যে সেই বিভক্তি হওয়াটা কতখানি জাস্টিফাইড ছিল, বঙ্গভঙ্গ হওয়া কতখানি ঠিক ছিল, আমাদের এখানে কেন পাকিস্তান হতে হলো, দুই জায়গায় দুইটা প্রভিন্স দিয়ে, মানে অনেক সত্য ইতিহাস মনে চাপা পড়ে গেছে। এই ইতিহাসকে আনফোল্ড করা, এই ইতিহাসটাকে জনগণের সামনে আনা, সত্যি সত্যি ইতিহাসটা কোনটা। মানে আমি যদি এরকম করে বলি, ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট এই দেশে কে আনলো আর কার নামে গেল, এগুলো আমরা খুঁজে দেখছি না। কে প্রথম সত্য কথাটা বললেন, এগুলো শেষ পর্যন্ত রাজনীতিবিদদের অথবা যার শক্তি আছে, বেশি শক্তিতে গলা চেঁচিয়ে বলতে পারে এবং গায়ের জোরে প্রতিষ্ঠা করতে পারে, তারটা প্রতিষ্ঠা পায়, বাকিগুলো প্রতিষ্ঠা পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। ইতিহাসকে আপনি কীরকম করে মানে বিচারটা করেছেন, কিভাবে হাজির করছেন? না, আমরা যে ইতিহাসের যে ন্যারেটিভগুলো দেখি, এই ন্যারেটিভগুলো তো তৈরি করেন রাজনীতিবিদরা এবং লেখকরাও এবং মিডিয়া সবাই মিলে। এখন ধরেন মানে যাদের পাল্লা ভারী, যারা বেশি সরব, যাদের আকার এবং প্রকার বড়, তাদের কথাটাই টিকে যায় অনেক সময়। আপনি যদি একটা কথা প্রতিদিন বলতে থাকেন, মানুষকে গেলাতে থাকেন, তখন এক পর্যায়ে এসে সে বিশ্বাস করে যে এটাই বোধহয় সত্য। তা আমাদের ইতিহাসের ন্যারেটিভগুলো ওরকম হয়ে গেছে। আপনি যে একটা উদাহরণ দিলেন, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করতে হবে, তার মানে হচ্ছে যে একটা ক্ষমতাসীন যারা আছে তাদের অধীনে নির্বাচন করলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না, এই আশঙ্কা থেকেই তো এই কথাটা এসছে। এটা 1980 সালে প্রথম বলেছে জামাতে ইসলামী, তো 82 সালে তারা আবার এটা বলছে, কেয়ারটেকার গভর্নমেন্ট শব্দটা তারা উচ্চারণ করেছে। পরবর্তীতে আমরা দেখি এরশাদ বিরোধী আন্দোলনের
একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু এই কেয়ারটেকার শব্দটা ছিল না, তখন কিন্তু ছিল ওই যে নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন করতে হবে, যেই দাবিতে খালেদা জিয়া ৮৬ সালে নির্বাচনে গেলেন না, আওয়ামী লীগ গেল এবং জামাত ইসলামীও গেল। ৯১ নির্বাচনে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তার কিছুদিন পরে আমরা দেখলাম যে মাগুরার উপনির্বাচন, মিরপুরের উপনির্বাচন, এগুলোতে কারচুপির অভিযোগ তুলে এই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিটা তুলে নিয়ে আসলো আওয়ামী লীগ, শেখ হাসিনা। তো প্রথমে কিন্তু এই দাবিটা উত্থাপিত হয়েছিল জামাতের হাতে। এখন জামাত নিয়ে তো আমাদের দেশের অনেক লোকের সূচিবাই আছে, কিন্তু ইতিহাস তো একদিন না একদিন তো আপনাকে কারেক্ট করতে হবে যে কে প্রথম এটা উচ্চারণ করেছিল। এই জামাত করেছিল, পরে হাসিনার হাত ধরে এটা। জামাতের এটাকে সূচিবাই বলবেন? জামাতের ব্যাপারে অনেকে সূচিবাই, আমি সেই কথাটা বলছি। সেটাকে সূচিবাই বলবেন? সূচিবাই তো আমার তো মনে হয় একটা সূচিবাই মানে কি, মানে হচ্ছে যে জামাত নিয়ে তো প্রত্যেকটা দলগুলো নিয়ে তো আমাদের মধ্যে অনেক ধরনের প্রেজুডিস কাজ করে না। এখন জামাত নিয়ে আমাদের প্রেজুডিস আছে, জামাতের ১৯৭১ সালে তার ভূমিকা নিয়ে, এবং সেই ভূমিকার কারণে আমরা অনেকেই প্রেজুডিস। কিন্তু ইতিহাসের তো ব্যাপারটা তো অন্যরকম। ইতিহাসকে যদি আপনি একটা সত্যের উপর দাঁড় করাতে চান, তাহলে আপনার পছন্দ অপছন্দের উপর তো এটা নির্ভর করবে না। আমি মানে এইবার যে ভোট হলো না, ভোটের মধ্যে দেখেছি তারা একেবারে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বা মুক্তিযুদ্ধ করেছেন। তাদেরও কেউ কেউ ওই যে নুরুল কবির বলেছিলেন নাকে রুমাল দিয়ে শেষ পর্যন্ত ধানের শেষে ভোট দিয়েছে। মানে গন্ধটা ওরকম করে ছড়িয়েছে, শুধু গন্ধটা রাখার জন্য। তারপরে মানুষ উপায়হীনভাবে দিয়েছে, সেরকম একটা হতে পারে। কিন্তু তার আগে দর্শক মণ্ডলী, আমাকে নিউজ রুম থেকে বলা হয়েছে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে। অনুভব করেছেন? যেখানেই থাকেন নিরাপদে থাকবেন, খেয়াল রাখবেন। জি, ভূমিকম্প তো টের পেলাম না। আমি টের পাইনি, আমিও কিছু জানি না। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনি যে কথাটা বললেন যে নাকে রুমাল চেপে ভোট দেওয়া, ব্যাপারটাও হচ্ছে সেটাই, যে ভোটারদের একটা বড় অংশ তারা চায় না যে জামাত ক্ষমতায় আসুক। তাহলে বিকল্প কি? আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এরা চেয়েছে অন্তত জামাত ঠেকাও। এই ব্যাপারটা থেকেই অনেকেই বিএনপিকে ভোট দিয়েছে। এবং আপনি দেখবেন হয়তো যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ দল হিসাবে তো অনুপস্থিত, তারা নির্বাচন করতে পারে নাই বা তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তো সেখানে আওয়ামী লীগের নেতারা না হয় পালিয়ে গেছে, আত্মগোপনে আছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাদের তো হাজার হাজার সমর্থক আছে, ভোটার আছে। তো তারা তো অনেকেই ভোট দিয়েছে, নাহলে তো আর ৭১% ভোট হয় না, তাই না? যেহেতু আওয়ামী লীগের কথা বললেন, এই যে তোফায়েল ভাই মারা গেলেন না কয়েকদিন আগে, তার উপর আপনি সব বলেছেন, লিখেছেন, আমি দেখেছি। তারপরে ধরে স্বাধীনতার পূর্বের বা পরের, মানে এটা রিলেট করে কিছু বলবেন তোফায়েল ভাইকে? তোফায়েল ভাইকে রিলেট করে যদি বলেন কিছু। না, তোফায়েল আহমেদ সম্পর্কে যদি বলি, তাহলে তো আমরা তোফায়েল আহমেদকে তো চিনি ৬৯-এর গণ আন্দোলনের একজন নায়ক হিসাবে, সোজা কথা। এখন যে কথাটা আমি আগে বলছিলাম যে আমাদের একটা মনোজাগতিক ট্রান্সফরমেশন হয়ে গেছে ৬৯-এ, একটা প্রজন্ম। তো ওই সময়ে যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে যে ১১ দফা আন্দোলনটা হলো, এবং আন্দোলনের এক পর্যায়ে এসে আইয়ুব খানের সরকারের পতন হলো, যদিও এরপরে মার্শাল ল এলো, কিন্তু ওই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু নেতা হিসাবে বেরিয়ে এলেন তোফায়েল আহমেদ। এবং একজন ছাত্র নেতা যে কী পরিমাণ জনপ্রিয় হতে পারেন, এটা কিন্তু এর আগে আমরা দেখি নাই, পরেও দেখি নাই। এবং ওই সময় তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এবং তারপরে যখন শেখ মুজিব জেল থেকে রিলিজ হলেন, তখন আমরা ধরে নেব যে শেখ মুজিব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, এবং তার কাছাকাছি বা তারপরেই হচ্ছে তোফায়েল আহমেদ, এর বাইরে আর কেউ নেই। ওই উচ্চতায় তিনি পৌঁছাতে পেরেছিলেন। তারপরে তো ধরেন ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপরে তোফায়েল আহমেদ
সরকারের অংশ হলেন এবং এবং সরকারের নানান কর্মকাণ্ড বিতর্কিত হলো, একই সঙ্গে তোফায়েল আহমদও নানানভাবে বিতর্কিত হলো। এখন একটা জিনিস হয়েছে কি তা জানেন, যে মৃত্যুর পরে হ্যাঁ বিএলএফ নিয়ে কথা উঠেছে। বিএলএফ হ্যাঁ হ্যাঁ মানে তোফায়েল ভাই বিএলএফ এর একজন কমান্ডার ছিলেন বা একজন সংগঠক ছিলেন, এবং বিএলএফ কে বলা হচ্ছে যেটা একদম র কর্তৃক পরিচালিত হয়েছে, ভারতের অনুগত একটা বাহিনী ছিল। কিছু বলবেন? না না, যারা এগুলো বলে অনেকেই তো আছে মানে ইগনোরেন্স থেকে, অজ্ঞতা থেকে অনেক কিছু বলে, একটা জিনিস জানে না এবং তাদের মধ্যে জানার আগ্রহটাও নাই, তারা হরে ধরে একটা কথা বলে দেয় উইদাউট এনি এভিডেন্স। এই যে মুক্তিযুদ্ধের যে প্রস্তুতি পর্ব, মানে কে ভাষণ দিল আর কে ঘোষণা করলো, ওইটা শুনে তো মুক্তিযুদ্ধ শুরু হয় না, তার তো একটা পটভূমি আছে, বিস্তৃত পটভূমি, সেটা তো স্বীকার করতে হবে। একজন শাহ মোয়াজ্জেম হোসেন, শেখ ফজলুল মনি, সিরাজ আলম খান, তোফায়েল আহমদ না থাকলে তো শেখ মুজিবই হয় না, কিন্তু অনেকে শুরু করবে ওইখান থেকে। তো এইগুলো আমাদেরকে বুঝতে হবে। তখন সবচেয়ে বড় সংগঠন ছিল আমাদের এই অঞ্চলে হচ্ছে ছাত্রলীগ। তো ছাত্রলীগদের অ্যাক্টিভিস্টদেরকে নিয়ে স্বাধীনতা যুদ্ধের একটা প্রক্রিয়া ছিল, এবং সেটারই এক পর্যায়ে আমার খেয়াল আছে 69-এর শেষের দিকে শেখ মুজিব লন্ডন গেলেন। ওই যে আগরতলা মামলার সময় লন্ডনের নাগরিকরা, বাঙালিরা এবং আইনজীবীরা সাহায্য করেছেন, বলা হলো তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে তিনি লন্ডন গেলেন। সেখানে গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো এক ভদ্রলোকের, নাথবাবু যার নাম আমরা বলি আর কি, যিনি ছিলেন রয়ের পূর্বাঞ্চলের প্রধান। তার সঙ্গে দেখা হলো, তার কথাবার্তা হলো, তারপরে তিনি ফিরে এলেন। তারপরে কিন্তু একটা সংগঠন তৈরি হলো। সংগঠন বলতে এটা এমব্রায়োনিক ফর্মে বলবো আমরা, যেটা হচ্ছে বেঙ্গল লিবারেশন ফোর্স, বিএলএফ। এবং এটা চারজনকে নিয়ে, যার চারজন হচ্ছেন তার নেতা শেখ ফজলুল মনি, সিরাজ আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ। এটা ধরেন 69-এর শেষে বা 70-এর শুরু থেকে এটার যাত্রাটা শুরু। এটা ক্ল্যান্ডেস্টাইন ওয়ার্ক। আমরা কিন্তু, আমার এখনও খেয়াল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দেওয়ালে আমরা চিকা মারতাম, বিএলএফে যোগ দিন। ওই যে মেয়েদের কমন রুম আছে না, মাঝখানের একটা করিডোর, ওইখানে স্লোগান ছিল। ওই দিক দিয়ে আমরা ডাকসু অফিসের দিকে যেতাম। তারপরে ঠিকঠাক হলো যে একটা গ্রুপ ট্রেনিং নেবে, মিলিটারি ট্রেনিং, কারণ ট্রেনিং নিয়ে মানে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করবো, এই ছিল চিন্তা আমাদের মধ্যে। শেখ মুজিবের মধ্যে সন্দেহ ছিল যে এখন নির্বাচন দিবে না, টাল বাহানা করবে, তো একটা প্রস্তুতি থাকা। তারপরে উনি কনফার্ম হলেন যে নির্বাচন হবে, এবং 70-এর আগস্টের দিকে আমরা মেসেজ পেলাম যে নির্বাচন হবে, একটা ভালো নির্বাচন হবে, তাইলে আর আমাদের এগুলো করার দরকার নাই। এগুলি হয় অনেক সময়। তো এটা থেমে গেল। এই জিনিসটা আবার রিভাইভড হলো 25শে মার্চের পরে, যে ক্র্যাকডাউন হলো, ভারত সীমান্ত খুলে দিল, আমরা নিরাপত্তার জন্য আমরা অনেকেই ভারতে চলে গেলাম, এবং সেখানে গিয়ে বিএলএফ রিঅর্গানাইজড হলো। তার মানে আপনি বলতে চাইছেন যে বিএলএফটা আসলে ভারতের বাটিতে জন্ম না নিয়েছে? না এটা না নয়, এটা না এখানকার না, ঘটনা। এইখানে এটা যারা জানে না তারা এগুলি বলে, এগুলি তো কথা বলতে হবে তো। এবং নট অনলি দ্যাট, সেখানে অর্গানাইজড হওয়ার পরে এই যে 4টা সেক্টর হলো, তার একটা সেক্টরের অধিনায়ক ছিলেন তোফায়েল আহমেদ, আরেকটাতে শেখ মনি, আরেকটা, আমি শেখ মনির সেক্টরে ছিলাম আগরতলায়, তার হেডকোয়ার্টার ছিল। তোফায়েল ভাইয়ের হেডকোয়ার্টার ছিল ব্যারাকপুরে, সিরাজ ভাইয়ের হেডকোয়ার্টার ছিল জলপাইগুড়ি, আচ্ছা, রাজ্জাক সিরাজ ভাইয়েরটা ভাইকে ছিল নিয়ে একটু বলি। তুরা। এবং এই বিএলএফ 71-এর অক্টোবরের শেষে গিয়ে তার নাম পরিবর্তন করে হলো মুজিব বাহিনী। আচ্ছা, সিরাজ ভাইয়ের কথা যেটা বলে সেটা বলি। জাসদের উত্থান পতন, অস্থির সময়ের রাজনীতি, এই বই আপনি লিখেছেন। 71-এর মানে মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র, এখন তো আপনি নিজে বললেনও সেটা। পরবর্তীতে তাকে নিয়ে আপনি লিখেছেন প্রতিনায়ক, সিরাজুল আলম খান, এবং 62 থেকে 71-এর, এটাকে কিভাবে বলবেন? না, প্রতিনায়ক বলছে এজন্য যে তিনি তো ধরেন ছাত্রলীগের মধ্যে একটা ঘরানা তৈরি হয়েছিল,
এবং উনি ছিলেন তার গুরু, সোজা কথা। হ্যাঁ 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 তো ওই সময়ে আমরা দেখতাম যে ছাত্রলীগের মধ্যে স্বাধীনতার কথা বলছে, সমাজতন্ত্রের কথা বলছে, এবং এই যে একটা মানে কনসেপ্ট ধীরে ধীরে দানা বাঁধছে ছাত্রলীগের মতন একটা পেটিবুর্জ অর্গানাইজেশনে। তো সেখানে তো এইটা দেখা গেল এক ধরনের পোলারাইজেশন হচ্ছে ছাত্রলীগের মানে মধ্যে। এটা কি প্রধানত সিরাজুল আলম খানই এটা করেছে? তাকে কেন্দ্র করেই জি। এটা হচ্ছিল। তো পরে দেখা গেল যে এইটার একটা বিস্ফোরণ হলো স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে ডিবেটটা কি ছিল? দেশ তো স্বাধীন হলো, এখন দেশটা চলবে কিভাবে, এই নিয়েই কিন্তু মতবিরোধটা। তো এই মতবিরোধেরই একটা পর্যায়ে এসে ছাত্রলীগ ভাগ হলো এবং পরবর্তীতে জাসদ তৈরি হলো। তো এইগুলি তো সিরাজ ভাইয়ের হাতেই করা, সিরাজুল আলম খান তার। তো এই জন্যে আমি তাকে প্রতিনায়ক বলেছি। এই জন্য প্রতিনায়ক বলতে অনেকেই কিন্তু আমাদের দেশে কিছু কিছু পণ্ডিতও আছেন যাদেরকে আমার পণ্ডিত মনে হতো আগে, এখন মনে হয় তাদের ভাষা জ্ঞান নাই, যে তারা প্রতিনায়ক শব্দের অর্থই বোঝেন না। তারা ধরেছে প্রতিনায়ক মানে এটা খারাপ জিনিস, নেতিবাচক। প্রতিদিন মানে সবাই খলনায়ক মনে করে। হ্যাঁ, আমাকে একদিন একজন ফোন করে বলল, কিরে তুই সিরাজ ভাইরে খলনায়ক বানাই দিলি, ভিলেন বানাই দিলি। আমাকে একটা ভিলেন তো হইলো খলনায়ক, আমি তো খলনায়ক বলি নাই, আমি তো বলছি প্রতিনায়ক। প্রতিনায়কের এসেন্স হচ্ছে সেও একজন নায়ক, কিন্তু সে হচ্ছে বিদ্রোহী নায়ক। এখন যেই অর্থটা বোঝে না তারা আপনি কিভাবে বোঝাবেন? প্রতিধ্বনি মানে কি? এটা খারাপ শব্দকে আমরা প্রতিধ্বনি বলবো যে সে চেঁচায়া গোলমাল করতেছে, এটা প্রতিধ্বনি? নো, ধ্বনির প্রতিরূপ প্রতিধ্বনি, প্রতিচিন্তা, প্রতিফলন। তো এইরকম হচ্ছে প্রতিনায়ক। আমি তো প্রমিথিউসকে মনে করি প্রতিনায়ক, যে বিদ্রোহ করেছে। তো সুতরাং এই ভাষা জ্ঞান যদি না থাকে তো মূর্খের মতন তারা কথা বলবে। জি, থ্যাংক ইউ, বোঝা গেছে। আমি এখন আপনাকে একটু প্রশ্নটা একটু বড় ক্যানভাসে করি, মানে একসাথে দুটো নিয়ে। যেহেতু সিরাজ ভাই নিয়ে কথা হচ্ছিল সেটা বললেন আপনি, তো তার সম্পর্কে মানে তো বলেছেন, আপনি ব্যাখ্যাটা দিয়েছেন। আবার আরেকটা বই লিখেছেন আপনি, লাল সন্ত্রাস, সিরাজ শিকদারকে নিয়ে, এবং বলেছেন যে এদের দুজনের কোনো সময় দেখা হয়নি। এবং দুইজনের বই মানে দুজন সম্পর্কে আপনারা লিখেছেন। ৭১ মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা নিয়ে বিতর্ক আছে, এটা সম্ভবত সিরাজ শিকদারকে নিয়েই আপনি বলেছেন, বা কীভাবে মানে দুটো জিনিস মিলাচ্ছেন কীভাবে? না, ওই সময় বামপন্থীদের মধ্যে যতগুলো গ্রুপ ছিল, মানে একটা তো ছিল মস্কোপন্থী, এরা একটা, আর এক পিকিংপন্থী বর্গের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ ছিল। তাদের একটা হচ্ছে এই সিরাজ শিকদারের সরবরাহ পার্টি। উনি ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা কিছুদিন কি বলে এটাকে পিডাব্লিউডিতে চাকরি করলেন। তারপর উনি চাকরি ছেড়ে একটা প্রাইভেট ফার্মে গেলেন, টেকনাফে গেলেন একটা কি কালভার্ট বানানোর জন্য, তো সেই কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে। তারপরে সেখান থেকে উনি একটা মিশন পাঠালেন আরাকানে বার্মিজ কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এটা ৬৮ সালের জানুয়ারির দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তো এইভাবেই তার শুরুটা আসলে। তো সিরাজ শিকদারের একটা ইয়ে ছিল যে উনি সেপ্টেম্বরের দিকে, যেহেতু এটা ব্যাকডেটে বলে যে এটা ৪৮-এর আরে ইয়া কি বলে ৬৮-র জানুয়ারিতে হয়েছে। নো, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে যে পার্টিটা, এটা সেপ্টেম্বরের দিকে হয়েছে, কিন্তু তার বলা হয় জানুয়ারিতে শুরু হয়েছে। তো ওই সময় তারা একটা থিসিস হাজির করলেন, এটা পাবলিক ডকুমেন্ট না, খুব অল্প লোকই পড়েছে, যে পূর্ব বাংলা হচ্ছে পাকিস্তানের উপনিবেশ, এবং এখান থেকেই শুরু। তো এটা ছিল একটা ডিপারচার, মানে যে আমাদের পিকিংপন্থী দলগুলো যেভাবে বলছে না, তার বাইরে একটা শিফট ছিল এটা। তো সেদিক দিয়ে আমি মনে করি যে সিরাজ শিকদারের সঙ্গে সিরাজুল আলম খানদের, যারা স্বাধীনতার চিন্তা ভাবনা করছে, তাদের একটা যোগাযোগ হওয়ার কথা। কিন্তু সিরাজুল আলম খান আমাকে বলেছেন যে তার সাথে সিরাজ শিকদারের কখনো দেখা হয় নাই। কিন্তু আমার এই বইটার মধ্যে আছে যে মুস্তফা মহসিন মন্টু, তিনি আমাকে বলেছেন যে তাদের একবার দেখা হয়েছিল, এবং মুস্তফা মহসিন মন্টু তাকে মোটর বাইকে করে নিয়ে যান রাত্রেবেলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ডের ওইখানে, অনেক রাতে।
সেখানে সিরাজ শিকদারও আসে এবং সিরাজ আলম খান আসে এবং মন্টু তখন তার পকেটে রিভলভার আছে, পাহাড়ায় আছে, কিছু যদি হয় টয়। আর দূরে দেখা গেল যে তারা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো। এই একটা কথা উনি আমাকে বলেছেন। সিরাজ আলম খান এটা কখনো বলেন না। সিরাজ আলম খানের সব কথার মধ্যে কিন্তু অনেক সময় হয় কি, আমরা যারা সাক্ষাৎকারকে ভিত্তি করে লেখালেখি করি, এখানে একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে যে এরা সবসময় সত্য কথা বলেন না, অনেক কথা গোপন করেন, নিজের ভূমিকা অতিরঞ্জন করেন, অন্যের ভূমিকা খাটো করে দেখেন এবং অনেক সময় মিথ্যা কথা বলেন। তো ফলে হয় কি, হ্যাঁ তুমি অমুকের সাথে কথা বলেছো কি না, এটা লেখার সময় যখন প্রশ্নটা আসে তখন আমি মাঝে মাঝে ভাবি যে অমুক যে সত্য কথা বলছে এটা আমি কীভাবে ক্রস চেক করব। যেমন প্রতিনায়ক বইটি লেখার সময় আমি সিরাজ আলম খানের অনেক তথ্য ক্রস চেক করার দরকার হলো। তখন আমি আমির হোসেন আমুর সঙ্গে দেখা করে তার ইন্টারভিউ নিলাম, আর তোফায়েল আহমদের ইন্টারভিউ নিলাম। তোফায়েল আহমদ এবং আমির হোসেন আমু দুজনে আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন, আরও অনেকেই ইনফরমেশন দিয়েছেন। আমি তো আপনার সাক্ষাৎকারও নিয়েছি ওটা নিয়ে, জি, তো সেখানে আপনার সাক্ষাৎকারও আছে, আরও অনেকের আছে। তো অনেক ইনফরমেশন আছে যেগুলো উনি বলেন নাই আমাকে, এবং আপনাদের সঙ্গে আলাপ না করলে আমি এগুলো জানতাম না। তো ওই কথাটাতেই আমি আসি যে এই যে তার যে ভূমিকা, এবং অনেকেই বলে যে তার ভারতীয়দের সাথে সম্পর্ক আমার ওগুলি মনে হয় না আসলে। কারণ হয় কি, একটা লোক কখন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হবে? তার লাভের জন্যই তো হবে। হয় সে ক্ষমতা পাবে বা প্রচুর টাকা পয়সা পাবে। আমাকে যদি আজকে বলে যে তুমি আমাদের হয়ে এই কাজগুলি করো, তোমাকে 10 কোটি টাকা দিব, তাইলে আমার মধ্যে এই লোভটা জাগতে পারে। অথবা বলবে যে তুমি এইটা করো, তোমাকে আমরা ক্ষমতায় বসায় দিব, তাইলে আমি এটা করতে পারি। যে লোকটার চাল নাই, চুলা নাই, ঢাকায় 1 ইঞ্চি সম্পত্তি নাই, বিয়ে শাদী করলো না, তিনি কোন লোভে? সে কেন এজেন্ট হইতে যাবে? জি, বা আমাদেরকে যখন বলে, ধরেন আমার বয়স তখন 18-19 বছর, মুক্তিযুদ্ধ করি, প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব, কোনো এজেন্ট এটা করবে? এই যে হরে ধরে এই যে লোককে বলা যে অমুক রয়ের এজেন্ট, অমুক ভারতের দালাল, এই যারা বলে, এগুলো বলে নিজেদের ইগনোরেন্স থেকে অথবা দুর্বলতা ঢাকার জন্য। একটা শ্রেণী তো আছে যারা মুক্তিযুদ্ধই চায় নাই। তো সুতরাং যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা শত্রু মনে করে এবং তাদেরকে যেভাবে হোক ডেমোনাইজ করতে চায় তারা। জিনিসটা হয়েছে এবার। এবং এখন যে ইয়েটা চলছে, আমি এটা বলবো যে 71-এ একদল লোক মনে করেছে তারা হেরে গেছে, এখন তারা ভাবছে তারা জিতে গেছে। তো সুতরাং ওই সময় তাদেরকে যারা হারিয়ে দিয়েছিল, এখন তাদের উপর তারা চড়াও হচ্ছে। আর সমস্যাটা হচ্ছে কি, যখনই যারা জিতে বা হারে, যারা জিতে তারাই তো সব কিছু নির্ধারণ করে। এখন যারা জিতে তারাই যে সবসময় ন্যায্য তাও তো না। যেমন একটা কথা আমি বলি, একটা উদাহরণ দিই আপনাকে। এই যে ইনডেমনিটি নিয়ে একটা কথা এসছে, জুলাই যোদ্ধাদের, হ্যাঁ, তাদেরকে একটা ইনডেমনিটি দেওয়া হবে, এটা নিয়ে অনেক হইচই হচ্ছে, কথাবার্তা হচ্ছে। কিছু করার নাই, কারণ জুলাই যুদ্ধের পরে যারা বিজয়ী হয়েছে বলে আমরা ধরে নিই, তারাই তো এই সিদ্ধান্তটা নিচ্ছেন। তো যারা জয়ী হয় তারাই তো সিদ্ধান্তটা নেবেন। যেমন 71-এ যারা জয়ী হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে 25শে মার্চ থেকে শুরু করে 72-এর 30শে জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়। কিন্তু এখানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে না, যে যারা জিতলো তারা তো ক্ষমতায় গেল না কোথায়? এখানে। না, এখানে তো ক্ষমতায় গেল না তাদের ইয়ের কারণে, যে কারণেই হোক, তাদের তো ক্ষমতা তাদের কাছে, তারা ক্ষমতায় যেতে পারত। ইভেন 71-এও তো আমরা একই কথা বলতে পারি, যারা মুক্তিযুদ্ধ করলো তারা তো ক্ষমতায় যেতে পারলো না। জি, অনুপস্থিত একটা গ্রুপ যারা ভারতে ছিল, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন অনেক ক্ষেত্রেই, 22শে ডিসেম্বর তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে এসে সরকারে বসায় দিল। যেটা নিয়ে অনেকে কথা বলেন যে ওই সময় তো একটা, যাই হোক ওই সময়ের পরিস্থিতির কথা বলে লাভ নাই, কিন্তু কথা হচ্ছে যে সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা, তারা তো দেশের নিয়ন্ত্রণ পায় নাই, নিতে পারে নাই, বা তারা হয়তো অগোছালো ছিল। এই 24-এও তাই হয়েছে। মনে করেন যে শক্তিটা, এবং আমি ওই যে এইটাকে আবার ওইভাবে বলবো যে 24-এর শক্তিটাকে মনোপোলাইজ করারও একটা চেষ্টা আছে যে আমরাই এটা করেছি। নো, এটা সর্বস্তরের মানুষ ইনভলভ হয়েছিল একটা পর্যায়ে এসে। জি। আচ্ছা, আপনি লিখেছেন বিএনপিকে দিয়ে, হ্যাঁ, বিএনপি সময় অসময়, উত্থান পতন, হ্যাঁ, বেগম খালেদা জিয়াকে লিখেছেন। এখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, হ্যাঁ, 3.5 মাস পার হয়ে গেছে। হ্যাঁ,
অসময় বিপর্যয় থেকে উঠে আসা বিএনপিকে, খুবই ক্রাইসিসের মধ্যে ছিল তারা, উঠে আসা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আপনি কিভাবে দেখছেন? মানে যেহেতু আপনি প্রশ্নটা দিয়ে একটু রিলেটেড হলো বলে আমি জিজ্ঞেস না, করি। একটা দল যখন খুব ক্রাইসিসে থাকে তখন তার মধ্যে কিন্তু এক ধরনের সংহতি ডেভেলপ করে। তখন বোঝা যায় একটা দল আছে, কি সেই দলটা নির্যাতিত হচ্ছে, লোকজন আত্মগোপনে আছে, গ্রেপ্তার হচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, মামলা খাচ্ছে। ওই সময়ের বিএনপিটাকে যদি আমরা দেখি, বিশেষ করে 2014 থেকে 2024 এই পিরিয়ডটাতে, এই পিরিয়ডে তো তারা পার্লামেন্টেও নাই। ওই সময়টাতে আমরা দেখেছি যে শত চেষ্টার সত্ত্বেও কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই, তাই না? বোঝা যাচ্ছে একটা দল, বিএনপির মতন দল একটা এরকম সংহত হবে চিন্তা করা যায় না। তো যেই মুহূর্তে একটা দল ক্ষমতায় যায়, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও আমরা দেখেছি, তখন আর দলটাকে খুঁজে পাওয়া যায় না। তখন ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির ধর্মটাই এরকম সম্ভবত। যেমন একটা সময় ছিল মানুষ চিন্তা করত একটা দলীয় সরকার যখন হবে, দল সরকার চালাবে, দল নীতি নির্ধারণ করে দেবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি যে এটা হয় না, সরকারে চলে গেলে তখন আপনি যখন দেখবেন যে বিএনপির মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এইভাবে নিউজটা হয়। নিউজটা কিন্তু এইভাবে হয় না যে বিএনপির মিটিং ডেকেছেন চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী তো বিএনপির মিটিং ডাকতে পারে না। বিএনপির মিটিং ডাকতে হবে তার চেয়ারম্যানকে, যিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী, কিন্তু ওখানে পরিচয়টা মুখ্য হয়ে গেছে প্রধানমন্ত্রী। তো সরকারে চলে গেলে হয় কি, তখন দলটাকে পাওয়া যায় না। এখন যে অবস্থাটা বিএনপির, আমি জানি না কি অবস্থা, ক্ষমতা আছে সামনে এবং দলটা পুরনো, সরকারে তারা এখন নতুন, অনেক বছর পরে, দল পুরনো, দলের মানুষগুলো পুরনো। তো মানুষগুলো তো আগে যা ছিল এখনো তাই আছে। ফলে যে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন আমরা, খুবই নতুন নতুন লোকজন দেখছেন না ক্ষমতায় এখন। সেটা তো একটা আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে আপনি সমস্ত এলাকায় আপনি দেখবেন যত আজে বাজে বখাটে লোক আছে, তারা কিন্তু ক্ষমতাসীন দলের আশপাশে ঘোরাফেরা করে সব সময়। এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সমস্ত বখাটেগুলো আওয়ামী লীগ করে, আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে যখন সব জাতীয় পার্টি বখাটেগুলো। ছিল তখন তাই হয়েছে। হ্যাঁ, তাই হয়েছে। এই বখাটেগুলোই জাতীয় পার্টি করেছে। তো সমস্যা হচ্ছে কি যে আপনি সব জায়গায় এগুলো দেখবেন। আমি সমস্যা মনে করি যে দলগুলো এই বখাটেদের চিনে তাদের আলাদা করতে পারে না। কেন পারে না? কিভাবে করবে? মানে এটা খুব ডিফিকাল্ট। মানে একটা পার্টি যদি রেজিমেন্টেড পার্টি হয়, তার যদি একটা সেন্ট্রালাইজড কমান্ড থাকে এবং উপরের দিকে যারা আছেন তাদের মধ্যে যদি ওই আন্তরিকতা এবং সততা থাকে, তাই না, লোভ লালসা না থাকে, তাইলে একটা হয়। এটা আপনি দেখেন, এই যে পুরনো চীনের কমিউনিস্ট পার্টির চাইতে আপনার আমাদের কমিউনিস্ট পার্টির বয়স 1 বছর বেশি। ভারতীয় কংগ্রেস তো আরও পুরনো। তো চীনের কমিউনিস্ট পার্টি যেরকম রেজিমেন্টেড, এখন চীনের আইনে দেখেন যারা দুর্নীতি করে, পাবলিক প্রপার্টি তছরূপ করে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো সেখানে দুর্নীতি কি করে হবে? তারা তো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আর আমাদের এখানে দেখেন র্যান্ডম দুর্নীতি করে যাচ্ছে সবাই, দুর্নীতি এবং অপচয় চোখের সামনে। আচ্ছা, প্রাসঙ্গিকভাবে বলি, আপনি তো বই লিখেছেন, জামাত ইসলামী উত্থান বিপর্যয় পুনরুত্থান। মানে এই লেখাটা আমি যতদূর উল্টে পাল্টে দেখেছি সেটা আপনি লিখেছেন 24 অভ্যুত্থানের আগে পর্যন্ত, পরেরটা লেখেননি। এখন আবার প্রশ্নটা আসছে যে এই যে বকাটারে এসে সব যোগ দিচ্ছে, আপনার ওই লেখার মধ্যে কিন্তু এটা নেই যে বকাটেরে গিয়ে জামাত ইসলামকে শক্তিশালী করেছে। না, বখাটেরা এখন কি মনে করেন তাদের ফিউচার কি হতে না পারে? না না আমার মনে হয় না আমার জামাতে। প্রশ্নটা হচ্ছে এখন কি দেখছেন, তাদের ফিউচার কি মনে হচ্ছে? তারা তো এখন অপোজিশন রোল প্লে করছে, কতদূর করছে? তারা বলছে যে তারা একটা সুশীল অপোজিশন করবে বা মানে রেসপন্সিবল অপোজিশন বলছে। কি দেখেন ভবিষ্যৎ? না, জামাতে ইসলামী এবার নির্বাচনে যে ফলাফল করেছে এটা তো ইতিহাসের সেরা। মানে এতটা উল্লম্ফন আমরা অন্যান্য কোনো দলের দেখি নাই। বিএনপি এর আগেও ভালো, 2001 সালে তারা অনেক সিট পেয়েছে, 200-র কাছাকাছি। কিন্তু জামাত যেটা করেছে এইটা মানে অভাবনীয়।
এখন প্রশ্ন উঠতে পারে কি করে এটা সম্ভব হলো। সম্ভব হলো এই জন্যই যে মানুষ সবসময় বিকল্প খোঁজে। আওয়ামী লীগ নাই মাঠে, মানুষ আওয়ামী লীগকে রিজেক্ট করেছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপিকে মানুষ আগে দেখেছে, অনেকেই বিএনপিকে পছন্দ করে না, তারা এখন জামাতকে। এখন আপনি প্রশ্ন উঠতে পারেন তারা ৭১-এর যুদ্ধাপরাধী এই সেই আপনি বলতে পারেন। আমি তো বললাম বেশিরভাগ ভোটার তো ৭১ দেখে নাই, ৭১ নিয়ে তো তার ওই আবেগ নাই। সে দেখেছে আওয়ামী লীগের দুঃশাসন, ওইটা দেখে দেখে সে বড় হয়েছে। তো সুতরাং সে তো দেখবে যে তার বিরুদ্ধে রেজিস্ট্যান্সটা কারা দিয়েছে বেশি। তো ওই ওই একটা বিবেচনা আছে। আর জামাতের মধ্যে একটা চিন্তা আছে, তারা যদি পাওয়ার পলিটিক্সটা করে তাহলে শুধু ওই মাদ্রাসা আর ওই যে স্লোগান, ওই যে শরিয়া, এগুলি দিয়ে বেশি ভোট পাবে না, তাই না? তাদের মধ্যবিত্তের ভোট লাগবে। কোনো কৃষক, শ্রমিক বা ওই যে কি বলে কালচারাল মিডল ক্লাস বলতে আমরা যারা বলি, এটা তো জামাত করে না। কিন্তু তাদের মধ্যে তো একটা ডেন্টিং, মানে তাদের মধ্যে যদি ঢুকতে হয়, জামাতকে যদি পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদেরকে সঙ্গে নিতে হবে। তো ওই জন্য দেখবেন যে তাদের বক্তব্যগুলো আগের তুলনায় অনেক বেশি পরিশীলিত, একটু পরিবর্তন আমরা দেখি। সরিয়ে আইন চাই এই কথাটা তারা বলে নাই নির্বাচনের আগে, বিরোধিতা করেছে, বরঞ্চ ওই যে অন্যান্য যে ইসলামী দলগুলো ওরা চেয়েছিল। এখন যেহেতু তারা ভালো ফল করেছে, এখন তাদের তো একটা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে হবে। সেই জন্য তারা অনেক কিছু বলবে এবং অনেক ক্রিটিক্যাল হবে সরকারের ব্যাপারে। তারপরেও আমি বলবো যে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চের মধ্যে যে সম্পর্কটা আমরা এর আগে দেখেছিলাম খুবই বৈরী, এখন সেইটা নাই, অতটা নাই। অতটা নাই মানে হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে বিএনপি এবং জামাত দুটা দলই অ্যাটলিস্ট পার্লামেন্টে আর অনেক বেশি সতর্ক এবং সাবধান। আপনি মৌলানা ভাসানীকে নিয়ে লিখেছেন, শেখ মুজিবকে নিয়ে লিখেছেন, সিরাজুল আলম খান, তাজউদ্দিন আহমেদ, জিয়া রহমানকে লিখেছেন, তাদের রাজনৈতিক জীবন গবেষণা করেছেন। একটা রিলেটিভ স্টাডি বলবেন? না, আমাদের দেশে যেটা হয়েছে, ধরেন রাজনীতিটা মানে একটা অর্থে বলা যায় যে সবাই রাজনীতি করে, সবারই একটা ওপিনিয়ন আছে। মানে এইরকম, মানে দেশের ৮০-৯০% লোক রাজনীতি নিয়ে মাথা ঘামায়, এরকম সমাজ আপনি খুব বেশি পাবেন না পৃথিবীতে। তা আমাদের এখানে এটা রাজনীতির আলাপ সালাপ না করলে, কথাবার্তা না বললে পেটের ভাত হজম হয় না, এটা আমরা বলি। কিন্তু তারপরেও একটা কথা আছে যে রাজনৈতিক মানে তো রাজনৈতিক দল, আর আমাদের এখানে রাজনৈতিক দলগুলো হয়ে গেছে সিন্ডিকেটের মতন। মানে মানে জনগণকে সম্পৃক্ত করে, এগুলি তো হচ্ছে আবেগী কথাবার্তায় স্টেজে বলে জনগণ এটা চায়, আমরা জনগণের পক্ষে আছি। কিন্তু যখনই দেখবেন যে পাওয়ার পলিটিক্সের চর্চা করে, তখন কিন্তু এগুলি সব সিন্ডিকেটের মতন। বিভিন্ন আচরণে, কর্মপদ্ধতিতে আপনি এটা দেখবেন। ফলে হয় কি, একটা সিন্ডিকেট সরে যায়, আরেকটা সিন্ডিকেট আসে। সাধারণ মানুষের মধ্যে তার কোনো মানে হেরফের দেখি না আমি। ফলে আমরা অনেক সময় বলি না যে এত বছর হয়ে গেল, অনেক সরকার তো দেখলাম, আমাদের অবস্থার তো পরিবর্তন হচ্ছে না। এই কথাটা আমরা কেন বলি? বলি এই জন্যই বলি যে আসলে ক্ষমতাটা একটা ক্লাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এই ক্লাসের মধ্যে একাধিক সিন্ডিকেট। আমরা ইকোনমিক্সের থিওরিতে আমরা জানি অলিগোপলি, যে একটা বড় কোম্পানি বা ফার্ম তার স্ট্র্যাটেজি দেখে আবার আর অন্যান্য কোম্পানিগুলি তার স্ট্র্যাটেজি রিডিফাইন করছে, সেটা দেখে আবার সে করছে। এই যে তাদের মধ্যে প্রতিযোগিতা, সবগুলোই কিন্তু অলিগার্কি। তা আমাদের মধ্যেও এখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা মিল আপনি পাবেন, সেটা হচ্ছে পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে সেখানে জনগণ অনুপস্থিত, সিদ্ধান্ত তারাই নিচ্ছেন। আপনি তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কিছু বললেননি? তাজউদ্দিন আহমদ সম্বন্ধে যেটা বলবো, আসলে তিনি তো শেখ মুজিবের ছায়ায় ছিলেন, ফলে তিনি নেতা হয়ে উঠতে পারেন নাই। আওয়ামী লীগের নেতা একজনই ছিলেন, শেখ মুজিব। হ্যাঁ, তাজউদ্দিন আহমদ ভালো মানুষ, আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে তিনি সবচাইতে শিক্ষিত, পরিশীলিত, সবই ঠিক আছে। কিন্তু একজন জাতীয় নেতা হয়ে ওঠার তার পক্ষে সম্ভব ছিল না, এই জন্য যেহেতু তার সামনে বিশাল ব্যক্তিত্বের শেখ মুজিব ছিলেন। কিন্তু শেখ মুজিবকে তিনি চ্যালেঞ্জ ভেতরে ভেতরে কতটুকু করেছেন আমরা জানি না। এক পর্যায়ে এসে তো
তিনি বৃত্ত থেকে ছিটকে পড়ে গেলেন, কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন নাই। সেই চ্যালেঞ্জ করার ইচ্ছা কিংবা সাহস কিংবা সক্ষমতা তার ছিল না। ফলে যেটা হয়েছে, যৌক্তিকতা ছিল। যৌক্তিকতা তো অবশ্যই ছিল। ধরেন আপনার নীতি আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি আপনার দল আঁকড়ে থাকবো কেন আমি, তাই না? তো একটা পদত্যাগ করার সাহসও তার ছিল না। তিনি যে পদত্যাগ করেছেন স্বেচ্ছায় তো করেন নাই। শেখ মুজিব একটি পদত্যাগপত্র লিখে কাউন্টার সাইন করে তার বাসায় পাঠিয়ে দিয়েছেন সই দেওয়ার জন্য। তো তাজউদ্দিন সেটাতে সই দিয়ে দিয়েছে, এইটাই। তো নিজের ইচ্ছায় তো করেন নাই। মানে এটাকে আপনি অ্যাট্রিবিউট দিচ্ছেন নাকি ক্রিটিসাইজ করছেন? না, কারণ মাওলানা আজাদও তো করেননি না, এরকম। এটা আমি বলছি যে তাজউদ্দিন আহমদ স্বেচ্ছায় পদত্যাগ করেন নাই। তার মানে আমরা তাজউদ্দিন আহমদকে খুব বেশি গ্লোরিফাই করতে পারবো না। অর্থাৎ শেখ মুজিব যদি তাকে মন্ত্রিত্ব থেকে বাদ না দিতেন, শেষ পর্যন্ত তিনি মন্ত্রী থাকতেন, তাই না? আচ্ছা, আপনি এখন এই যে আমরা এই যে অন্তর্বর্তী সরকারের অ্যাডভাইজারদের কথাবার্তা শুনছি না, আমি এটা জানতাম না, আমি ওইটা জানতাম না, আমি এর মধ্যে নাই, বলছে না? কখন বলছে? যখন থেকে তার চাকরি নাই। তো শেষ দিন পর্যন্ত তারা চাকরিটা আঁকড়ে ছিল না। সে তো বটে, সেই সময় যখন কিছুই বলতে পারেনি তখন পরবর্তী সময়গুলো বলতে পারে নাই মানে কি? বলে নাই। বলতে পারতো তো, পদত্যাগ করতে পারতো তারা, সেটা তো করে নাই। এরকম হয় যে ধরেন শাসক যদি নিপীড়ক হয়, তার অধীনে আপনি একজন মন্ত্রী থাকলে পদত্যাগ করতে ভয় পান। আপনি জানেন যে পদত্যাগ করার সাথে সাথে জেলে যেতে হবে, কিন্তু এখানে তো সেরকম ব্যাপার নেই। ভয়ের কিছু ছিল না এখানে সেরকম কিছু ব্যাপার নেই, তখনও ছিল না, এখনো নেই। আর তার চেয়ে বড় কথা, ওইটা যদি ভয়ই করবেন তাহলে রাজনীতি করছেন কেন? সেটাই। এখন আপনি বেগম জিয়া এবং শেখ হাসিনার কি বলবেন? না, বেগম জিয়া এবং শেখ হাসিনা তারা কন্টেম্পোরারি, হ্যাঁ, প্রায় একই সময়ে তারা রাজনীতিতে এসেছেন। আমি বলবো হাসিনা এসেছেন 81 সালে, খালেদা জিয়া এসেছেন 82 সালে, এবং তারা দুইজন এই 45 বছর ধরে এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। আর বাংলাদেশের পলিটিক্সটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে কিন্তু তাদের চোখ দিয়ে দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। মানে তারা হচ্ছেন উইন্ডো তাদের সময়ের, এবং তাদের মধ্যে যে দ্বৈরথ, যে প্রতিযোগিতা এবং যে শত্রু বলবো যে সম্পর্ক, এটা বাংলাদেশের পলিটিক্সটার একটা মানে ক্যারেক্টারাইজ আপনি করতে পারেন। তো এইরকম খুব কম দেখা যায়, এবং দুইজনেই কিন্তু আমি বলবো যে দলের মধ্যে অসম্ভব জনপ্রিয় যার যার দলে, অথবা তাদের নিয়ন্ত্রণ মানে চূড়ান্ত রকমের আছে। ফলে দেখা যায় যে তাদেরকে অস্বীকার করে বা তাদেরকে বাইপাস করে এই দলের কারো পক্ষে আর নেতা হয়ে ওঠা সম্ভব ছিল না, এইটা আমরা দেখেছি। আর যদি বলেন যে দলের বাইরে তারা যখন সরকারের পরিচালনা করেছেন, সরকারে গেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাদের পারফরমেন্স যদি ইভ্যালুয়েট করি আমরা, তাইলে আমরা দেখবো তারা অনেক ভালো কাজ করেছেন, অনেক মন্দ কাজও করেছেন। এখন আমরা কোনটাকে হাইলাইট করব? তবে মানুষ সবসময় শেষটা দেখে। যেমন শেখ হাসিনা রাজনৈতিক জীবনের ইতি হয়েছে একজন স্বৈরাচারী হিসাবে, আর খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শেষ হয়েছে একজন স্বৈরাচারের ভিকটিম হিসাবে। তো মানুষ ভিকটিমের প্রতি স্বভাবতই একটু সহানুভূতিশীল হয়, যার জন্যে খালেদা জিয়া একটা অবস্থান তৈরি হয়েছে যেটা হাসিনার হয় নাই। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে ইতি হয়েছে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি ইতি। এই জন্য মানে এই ধরেন দু একদিন ধরে দেখছি যে পত্রপত্রিকায় মিডিয়ায় লেখালেখি হচ্ছে যে তারা আবার ফিরে আসছে। না, এগুলি হচ্ছে ধরেন প্রচার তো আছে তারা ফিরে আসবে, কিন্তু শেখ হাসিনা যদি ভারতে চলে না যেতেন কি হতো? উনি যদি থাকতেন গ্রেপ্তার হতেন, তাকে মেরে ফেলতো, প্রশ্নই উঠে না। এগুলি এই সমস্ত গালগল্প আমি বিশ্বাস করি না। এটা একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট হয়েছে। তিনি গেছেন দিল্লিতে, তিনি হয়তো জানতেনও না যে ওখানে গিয়ে মনে করছেন উনি যদি থাকতেন হ্যাঁ, তাহলে তিনি অক্ষত থাকতে পারতেন? কেন পারবেন না? তাকে ক্যান্টনমেন্টে নিয়ে রেখে দিত গ্রেপ্তার করে, সমস্যা কি ছিল? বিশাল মিছিল যেত মিছিল ক্যান্টনমেন্টের দিকে। কদ্দূর যেত? আজ পর্যন্ত শুনেছেন জাহাঙ্গীর গেট দিয়ে কোনো মিছিল ঢুকতে?
ওরকম করে ঘটনা তো ঘটে নাই যে শেখ হাসিনা বা ওইরকম না, 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 না। ক্যান্টনমেন্টের মধ্যে আপনি আছে। কি মনে করেন না 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 এই যে বলতে বিশাল আপনি যে ভুল মিছিলটা, তাও আমি বলছি না। না না, এই যে বিশাল মিছিলটা আসলো ওই যে 5ই আগস্ট, সেটাই তো বললো সেটা তো যে ইট ওয়াজ উনি ওই অ্যালাউড। ভয়ে পালিয়ে না না গেছেন। না, সেনাবাহিনী তো এটা অ্যালাউ করেছে মিছিলগুলো আসতে, তারা তো বাধা দেয়নি। তো এখানে তো অনেক অনুঘটক আছে। তো পুরো জিনিসটা আজকে না হয় একদিন না একদিন তো এটা নিয়ে আমরা তো অনেক কিছু বলি না বা আমরা অনেক কিছু জানি না যে কি কি এই যে গল্পগুলো চালু হয়েছে, কি শেখ হাসিনাকে বলা হইলো পদত্যাগ করো, উনি রাজি না, শেখ রেহানা এসে তাকে বোঝালো, উনি জয়কে টেলিফোন করলেন, জয়কে বোঝালো। আই ডোন্ট ক্যারি দিস ব্রিফ। শেখ হাসিনা জানতেন যে তার সরকারের পতন হচ্ছে, তার আগেই তিনি তার জাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সব বিদেশে পাঠিয়ে দিয়েছেন না? কেন পাঠালো? তো জানতো যে সে থাকবে না। 3 তারিখে ক্লিয়ার হয়ে গেছে যখন সেনাবাহিনী বলে দিছে যে আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবো না। সো দ্যাট ওয়াজ এনাফ। এদেশে সব সরকারই আলটিমেটলি কিন্তু সেনা সমর্থিত সরকার। যখন সেনাবাহিনী সব সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, দ্য সিগন্যাল ইজ ক্লিয়ার। তো এখন তো সবাই নিরাপদে চলে গেছে, এখন নেগোসিয়েশনটা শেখ হাসিনার সঙ্গে হবে। শেখ হাসিনা যদি পলিটিক্যাল প্র্যাগমেটিজমের পরিচয় দিতেন, 75-এর 15ই আগস্টে শেখ মুজিবের যে অবস্থা হয়েছে তার সেটা হতো না। কারণ যারা এসছিল 15ই আগস্টে 32 নম্বরে, তারা মারার জন্য এসছিল। কিন্তু 5ই আগস্টে তো উনি তো তাদের রক্ষাবুহের মধ্যেই ছিলেন। এসএসএফ ছিল, সেনাবাহিনী ছিল, সবই ছিল। তিনি তাদের কাস্টডিতে যাইতে পারতেন, তাহলে পলিটিক্সটা করতে পারতেন। অথবা উনি যদি বিদেশে চলে যান, উনি অন্য কোথাও যেতেন। হোয়াই দিল্লি? এই পুরো ব্যাপারগুলোই হচ্ছে এখন এই যে নানান রকমের গাল গল্প চালু করতেছে না, উনি জানতেন না, ওনাকে বলা হচ্ছে টুঙ্গিপাড়া নিয়ে যাবে। উনি এত নির্বোধ। শুনলাম না তখন যে টুঙ্গিপাড়ায় কি এয়ারপোর্ট আছে যে বিমানে করে নিয়ে যাবে? টুঙ্গিপাড়া তাকে অন্য কোনো দেশ দিতে রাজি হয় নাই। কেন রাজি হবে না? শুনেছি আমরা। নো 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 নো, রাজি হয় না মানে কি? উনি দিল্লি থেকে লন্ডন যেতে চেয়েছিলেন, ওদের আইনে এটা নাই। ওদের আইনে আছে আপনাকে হোম কান্ট্রি থেকে যেতে হবে, দেন দে উইল কনসিডার ইউর অ্যাসাইলাম কেস। সেটা তো তার পক্ষে সম্ভব ছিল কেন? না। উনি তার মানে উনি পাচ্ছেন না। হ্যাঁ, শেখ মুজিব 71 সালে লন্ডন গেল না, কি হয়েছে তাতে? সে দেশ থেকে যেতে পারতো। পাকিস্তান থেকে গেছে, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। তখন নিয়েছে, এখন তো নিচ্ছে না। না, নিবে না এটা আমরা জানি কি করে? উনি তো চেষ্টা করেন এই লন্ডন যাওয়ার, উনি তো গেছেই দিল্লিতে। এটা নেগোসিয়েটেড তো, উনার ইচ্ছাতেই গেছে। কিন্তু যাওয়ার পরে কি হয়েছে? ওকে, আমার হাতে আসলে সময় নেই, আর এই জন্য কথাটা বাড়াতে পারছি না। শেষ করতে হবে। আপনাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব যে আপনি আপনার এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন, লেখালেখি করবেন, আর মাঝে মাঝে আসবেন। যখনই ফ্রি থাকেন, আপনি তখন গ্রামে থাকেন, ঢাকায় থাকেন না। যখন ঢাকায় আসেন তখন আমাদের খবর দিলে আমরা আরও আপনার কাছে শুনতে চাইব। আমার কাছে আরও অন্তত 5-7টা আপনার কাছে জানবার মতো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো করতে পারলাম না। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা যারা মহিউদ্দিন আহমেদের সাথে কথা বললেন, শুনলেন তার কথা, আমরা ইতিহাসটা বোঝার চেষ্টা করেছি। যদিও জানি ইতিহাস এত লম্বা, আর যতগুলো বইয়ের নাম এখানে বলেছি, যে কটা বই আপনাদের দেখেছি, এই বইগুলো পড়তে পড়তে আমাদের অন্তত 100-200টা টকশো করা হয়ে যাবে। সো একটা টকশোর মধ্যে দিয়ে সব কিছু বলা যাবে তাও না। তবে এটা ঠিক, একজন বিখ্যাত মনীষীর কথা আছে, একটা জাতিকে যদি বুঝতে চান তাহলে সেই জাতির অন্তত 100, ভালো হয় যদি 200 বছর ইতিহাস জানতে পারেন। আমরা নিজেরা যারা কাজ করছি, এই যে একটু আগেই যারা মহিউদ্দিন বললেন না, এখন যারা এই প্রজন্মের লড়াই করেছে, এই আন্দোলন করেছে, তারা তো 71 দেখে নেই। 71 সম্পর্কে তাদের সেই আবেগ নেই, সেই অনুভূতি নেই, সেই উপলব্ধি নেই। অথচ 71 বাদ দিয়ে কি আমরা 24-এ আসতে পেরেছি? আমরা 71 আর 24-এর মধ্যে মেলবন্ধন করব, দুটো মেলাবো, মিলে একটা ইতিহাস তৈরি করব। সেটাই তো আমাদের কাজ। সেই জন্যেই ইতিহাসের কাছেই আমাদের ফিরে যেতে হবে। ভালো থাকবেন সবাই। শেষ করছি। খোদা হাফেজ।